জাতীয়তাবাদের কথা, জাতীয়তাবোধের কথা আপনি জানেন যে সাম্প্রতিক যে অস্থিরতা, সেখানে জাতীয়তাবাদ বা জাতীয়তাবোধ যেটি তৈরি হয়েছে, সারা বাংলাদেশের মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে, বিশেষ করে আমাদের জাতীয়তাবাদে আঘাত পড়েছে, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি অনেকটা আঘাত এসেছে। সেখানে আসলে রাজনৈতিক দলগুলো নিয়ে যেটি আমাদের গোলাম সরোয়ার মিলন ভাই বললেন যে মাননীয় প্রধান উপদেষ্টা কাল সবাইকে নিয়ে বসতে চাচ্ছেন, ঐক্যের ডাক দিতে চাচ্ছেন। আসলে এই গোলাম সরোয়ার মিলন ভাই আমাদের ছাত্রদলের, উনি আমাদের তো সভাপতি ছিলেন। উনি কিন্তু আমাদের এই যে পড়াশোনা, জ্ঞানের যে আহরণ আমরা অনেককে পেয়েছি, বাট উনি কিন্তু আমার এক বন্ধু ছিল, ওর নামটা উচ্চারণ করলাম না, আমরা কিন্তু ওনার কাছ থেকে কিন্তু এদিকে আমাদেরকে ডাইভার্ট করার জন্য উনি কিন্তু আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এখন উনি একটা কথা বলেছেন, আমার প্রশ্ন আসলে এইরকম টানাপোড়েনের সময় জাতীয় ঐক্য হ্যাঁ ওইটাই আমি বলছি। সেটা হলো আগামীকাল 5টায় আমাদের ডক্টর প্রফেসর ইউনূস উনি সবাইকে ন্যাশনাল কনসেনসাস, যেটা আমরা জাতীয় আমাদের যে ঐক্যবদ্ধ যে একটা জায়গা, এইটা কিন্তু আমরা সবাই ফিল করি, মিলন ভাই ফিল করে, আমাদের এই যে সামরিক বাহিনীর প্রতিটি দেশপ্রেমিক মানুষ যারা এই মানচিত্রকে যারা আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায়, যারা কখনোই এদেশের মানুষের শক্তির বাইরে, যারা ভিনদেশী কোনো শক্তির উপর ভর করে এই দেশে থাকতে চায় না, এদেশের মানচিত্রের মধ্যে বসবাস করতে, রাজনীতি করতে চায় না, ব্যবসা করে লুণ্ঠন করতে চায় না, আসলে সত্যিকারভাবে যারা দেশকে ভালোবাসে, বিশ্বের মানচিত্রে একটা সম্মানজনক জায়গায় নিয়ে যেতে চায়, ওদের সমন্বয়ে কিন্তু ইনশাল্লাহ আগামীকাল কিন্তু আমাদের প্রফেসর ইউনূস সাহেব সবাইকে ডেকেছেন। আমি দৃঢ়ভাবে ব্যক্তিগতভাবে আশা করি আমরা যারা দেশকে ভালোবাসি, যে ভালোবাসার ভিত্তি ছিল কিন্তু 5ই আগস্ট, ওই দিন কিন্তু আমরা কোনো দল মত রক্তবর্ণ আমরা কোনো কিছুই কিন্তু আমরা ওদিনকে বিবেচনা করি নাই। আমাদের সামনেই ছিল একটি স্বৈরশাসক, একটা দানব ছিল, ওই দানবকে টেনে নামাবার জন্য আমাদের যার অবস্থান থেকে যেভাবে আমরা মনোবৃত্তি নিয়ে আমাদের যা সামর্থ্য ছিল, ওই সামর্থ্য নিয়ে যে আমরা এগিয়ে এসেছি। আমি তো মনে করি পাশের দেশ থেকে যে উস্কানিটা দেওয়া হচ্ছে আমাদের স্বাধীনতা ভূখণ্ডের উপর, আমরা মনে করি এটা আমাদের দেশের, আমরা ইতিমধ্যেই সামান্য ছোটোখাটো ব্যাপার নিয়ে যে একটু সন্দেহ অবিশ্বাস নিয়ে আমরা একটু কেমন যেন একটু অগোছলো বা একটু আমরা নড়েচড়ে আমরা করেছিলাম, রিল্যাক্স হয়ে গেছিলাম। আমি মনে করি এটা আমাদেরকে জাতীয় যে ঐক্যের জন্য আমার যেটা এটা দরকার ছিল, এটা আমাদের এই বাংলাদেশের মানুষের জন্য, জাতির রাষ্ট্রের জন্য আমাদের খুব উপকার করে দিয়েছে। আমরা বিশ্বাস করি এবং আমরা দেখবেন, আমি আপনার এই মাধ্যমে বলে দিতে চাই, বাংলাদেশের এই 17-18 কোটি মানুষ, তাদেরকে যদি আপনি মনে করেন তারা অসহায়, তারা শুধু ওই গাজার মতো আমরা নিঃশেষিত হয়ে আমরা শুধু মরেই যাব না, আমরা বলে দিতে চাই এদেশের 3 লক্ষ সামরিক বাহিনী, আধা সামরিক বাহিনী এবং 17 কোটি মানুষের যে হৃদয়ের স্পন্দন, দেশকে আমাদের 71 সালের যেই মমত্ববোধ নিয়ে এই দেশের মানচিত্রের জন্য আমরা পাকিস্তানি হায়নাদের বিরুদ্ধে যেভাবে আমরা লড়েছিলাম, আজকে আমি একটা আপনার মাধ্যমে কথা বলতে চাই। আমরা কথায় কথায় রাজাকার বলি, 71-এ যারা পাকিস্তানের পক্ষ নিয়েছিল অবশ্যই তাদেরকে আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করি। এখন ফেলানি সহকারে আজকে যারা পাশের দেশ থেকে যারা কাঁটাতার উপরে আমাদের ঝুলিয়ে রাখে, কথায় কথায় আমাদের বাংলাদেশের মানুষকে যারা হত্যা করে, তাদেরকে যারা প্রতিবাদ করে না, ওই মৃত্যু যাদের হৃদয়কে স্পর্শ করে না, আমরা 71-এর ওই রাজাকারদের থেকে তাদেরকে কোনো অংশেই তাদেরকে আমরা ভালো বলবো না, তাদেরকে আমরা ওই ঘৃণিত মানুষ হিসেবে তাদেরকে চিহ্নিত করব। সুতরাং আমাদের ন্যাশনাল যে আমাদের মাটির প্রতি আমাদের যে ভালোবাসা, আমি মনে করি এই ভালোবাসা আমাদেরকে এই উস্কানিটাকে আমাদের সবাইকে আবারও ঐক্যবদ্ধ হওয়ার এবং আসলে আমার দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার জন্য আমি মনে করি এটা আমাদেরকে টনিক হিসাবে কাজ করবে। আমরা দেশকে ভালোবাসি, আমরা যে কোনো ঐক্যের ডাকের সাথে মিলন ভাইরা আজকে যে জায়গার থেকে হোক এই দেশের মানচিত্র আমরা জানাচ্ছি। ভাই আমি তো পলায়ন করে যাই নাই, ওই যে আমার শ্রদ্ধ ভাই তো বলেছেন, এই দেশ থেকে যে পালিয়ে গেছে এবং যার 32 নম্বর সাই হয়ে গেছে, ওই সাই থেকে কখনো আর কোনোদিন ইমারত তৈরি হবে না। কোনো আদর্শের মুক্তিযুদ্ধের চেতনার শেষ যে একটু চিহ্ন, ওইটাও কিন্তু এদেশের জনগণ, আমরা এটাকে কখনোই আমরা সাই দেই না। কিন্তু ইতিমধ্যে কিন্তু শেখ মুজিবের কন্যা কিন্তু তার অপকর্মের কারণে এদেশের কাছে রায়টা কিন্তু পেয়ে গেছে। ওই সাই বর্ষ থেকে কখনো বাংলাদেশে আওয়ামী লীগের ওই পরিবারের রাজনীতি এদেশে খুবই কঠিন এবং আর হবে না। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি ওই সাই বর্ষ থেকে কোনোদিন ইমারত হবে না, ওইখান থেকে সবুজের কোনো ডালপালার মেলবে না। সুতরাং যেমন রতন, আপনি এর আগে বলেছেন যে যেহেতু
আওয়ামী লীগের বা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে আর ক্ষমতায় ফিরিয়ে নিয়ে আসা যাবে না, ভারত কেন এই চেষ্টাটা করছে, কেন বাংলাদেশকে অস্থির করতে চায়? আমাদের একটা কোনো অস্থিরতা। ডক্টর ইউনূস সাহেব তো এসেই বলেছে, নিশ্চিত ওই পাপেটগিরি ইউনূস সাহেবের উচ্চারণ করেন নাই তো। উনি তো বলেছেন, কোনো রাষ্ট্রপ্রধানকে বলেছে একটা পার্শ্ববর্তী দেশে তো আমাদের সম্মান আত্মমর্যাদা নিয়ে সমবন্টনের মধ্যে দিয়ে আমরা পাশের দেশের সাথে আমরা একদম সম্পর্ক করব। আপনি দেখেন তো, শুধু বাংলাদেশ কেন, ইতিমধ্যে ভারত, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান, কার সাথে এই আমাদের দাদা ভাইদের সম্পর্ক ভালো? শুধু আমরা কেন, শুধু আমরা কেন, সবার সাথে তাদের কিন্তু একটা প্রভুত্বের একটা মনোভাব, প্রভুত্বের মনোভাব। আমরা তো গোলামীর শৃঙ্খলে তো আমরা তো ওই পিন্ডির থেকে এসে তো আমরা দিল্লির তো আমরা মানে গোলামি তো আমরা করতে পারি না, আমরা করতে পারি না সেটা। এবং এই জন্য আমরা মনে করি আমরা নিশ্চয়ই প্রতিবেশী দেশ, তাদের সাথে আমরা বন্ধুত্বপূর্ণ এবং সম্মানজনক, এবং আমাদের যা পাওনা, আমাদের যা প্রাপ্তি, সেই প্রাপ্তিগুলোর আলোকে যদি তারা আমাদের বড় ভাই শুধু পাশে থাকে, আমরা অবশ্যই তাদেরকে ওয়েলকাম জানাবো। কিন্তু একটা পতিত স্বৈরাচার, শুনেন, একমাত্র বাংলাদেশ আদানিকে যেভাবে ব্যবসা করতে দিচ্ছে, ডক্টর ইউনূসরা যদি এরকম কিছু কোম্পানিকে এনে বাংলাদেশকে লোপাট করে দিত, তাহলে ডক্টর ইউনূসরা ভালো হতো। বা আপকামিং আমাদের যে ইলেকশনের মাধ্যমে যে সরকার আসবে, তারাও যদি তাবেদারি করে, তারাও কিন্তু ইন্ডিয়ার মানে আমার ওই দেশের মনোরঞ্জন করে, তারা কিন্তু এদেশের মানে তাদেরকে খুশি করে এদেশের মানুষ মানে ভবিষ্যতে আর রাজনীতিটা করে। মানে সবের উদ্দেশ্য কি একটি তাবেদার তৈরি করা বাংলাদেশে, এরকম কোন উদ্দেশ্য অবশ্যই নিয়ে যাচ্ছে? তারা তাবেদার না রাখতে তারা কি বলে, আপনাকে একটা ছোট্ট কথা বলি, একদিন রিজভী আহমেদ একটা আমাদের 2 মাস যখন তালা বন্ধ করে বিএনপি অফিসটা রেখেছিল, রিজভী ভাই তালাটা ভেঙে তার পার্টি অফিসে তার অধিকার পার্টি অফিসে ঢুকলো। আপনার মনে আছে প্রধানমন্ত্রী একটা গান গেয়েছিল, গানটা আপনার গান বা কবিতাই টাইপের না না একটা সরি, আমি আমার পরবর্তী ইয়েতে ওই গানটা যে উনি গেয়েছিলেন, মিলন ভাই, আপনার মনে আছে? আচ্ছা আমরা শুনবো। আচ্ছা আমি ওই গানটা করি, আমি ওইটার আমি গানটা বলি, আমার একটা উত্তর আমি পরবর্তীতে আমি দেবো, আমি এই মুহূর্তে বলে গেছি। আমি শুনবো আবার আপনার কাছে গোলাম সরোয়ার মিলন, যেটি রতন ভাই বলছিলেন যে ভারত যে বাস্তবতা থেকে আসলে অনেক দূরে, আপনি বলছেন যে মনোভাব পরিবর্তন করতে হবে। মিলন ভাই আমি একটু বলি নি, হাম তুম এক কামড়ে মে বন্ধ আর চাবি খো যায়। আপনাকে একটা কথা বলি, আমরা যদি স্মৃতিপটে যদি আমরা এত কিছু যদি আমি ভুলেই না যাই, মনে আছে হাসিনা ভারতে গেল, মোদির সাথে একটা রুমে গেল, পর্দাটা টেনে দিল, তো আসলে তো হামতুম না, হাসিনা আর মোদি ও তারা তো কামড়ামে বন্ধা। ওইখানে কি হয়েছে, ওই মানে ওই ঐক্যের টানিয়ে কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশে যা হচ্ছে, রিজভী আহমেদের ওইটা দোষ ছিল না, দোষ ছিল ওই 2 রাষ্ট্রপ্রধান ওইখানে পর্দার ভিতরে এই বাংলাদেশকে আগামী দিনের বাংলাদেশে কিভাবে চলবে, আমার মনে হয় যে ষড়যন্ত্রটা ওইখানে হয়েছে। সুতরাং রিজভী আহমেদের দোষ নাই, দোষ হলে আজকে পতিত স্বৈরাচার ওইখানে যা করেছিল তার বাস্তব প্রতিফল এই দেশবাসী আজকে ভোগ করতেছে। ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে একটি চাপ তৈরি হয়েছে। আপনি কি মনে করেন যে সেখানে যে হিন্দুত্ববাদী সরকার আছে বিজেপি, সেই বিজেপি যেহেতু তারা হিন্দুত্ববাদের উপর নির্ভর করে ক্ষমতায় থাকে, তার একটা প্রচ্ছন্ন প্রভাব বাংলাদেশে পড়ছে কিনা? ওই দেশটায় তো বিজেপি মানেই তো ভারত না। গত ইলেকশনে দেখেন, সে তো মনে করেছে 400 সিটের উপরে সে পাবে, আসলে তো সে পায়নি। সেও কিন্তু শরিকদার হয়েই কিন্তু সে কিন্তু ক্ষমতায় সে আজকে আসে। আমি মনে করি বিশেষ করে কলকাতার একটা যে চিত্র, এদেশের মানুষ যে পরিমাণ চিকিৎসার জন্য, ব্যবসা বাণিজ্য এবং ওই দেশে যে পরিমাণ ভ্রমণের জন্য বাংলাদেশের মানুষগুলো যেত, এবং আমি তো মনে করি কলকাতার অনেকাংশের অর্থনৈতিকভাবে তাদের হসপিটাল, তাদের ব্যবসা বাণিজ্য সব দিক থেকে বাংলাদেশ যদি না যায়, এই চাপটাই এই মোদী সরকারের উপর প্রথম পর্বে তারা ইন্টারনাল। আমি আপনাকে অনেরে এই কথাটা বললাম, শুধু চাপ আমাদের বেশি খেললে নিজের যে খেলার মধ্যে পড়তে হবে, অপরের জন্য ফাঁদ করতে গেলে নিজেও কিন্তু ফাঁদে পড়বে। আপনি দেখবেন এই কলকাতার মানুষরাই যারা আজকে ব্যবসা বাণিজ্য সহ চিকিৎসা থেকে বঞ্চিত হবে, এদেশে মানুষ ধরেন আমার হায়াতর বা আমি একটু উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাব, আমি যে কলকাতায় যেতে পারবো, সেখানে আমি ব্যাংকক যাব, সিঙ্গাপুর যাব, আদার্স যে কোনো দেশে যাব, এবং বাংলাদেশের আজকে যতগুলো বড় বড় চিকিৎসালয় আছে আমরা দরকার ওইখানে যাব। কিন্তু এদেশের মানুষের কিন্তু একটা ইগো কাজ করে, কিন্তু আমি মনে করি তারা বিগত 15 বছর এদেশের মানুষের সঠিক পালস অনুধাবন করতে পারে না দেখেই এই স্বৈরাচার হাসিনার পতন হয়েছে। তারা কিন্তু
দলের সাথে এবং হাসিনার সাথে তারা সম্পর্ক করেছিল। এদেশের 17 কোটি এবং 11 কোটি মানুষের পালস কিন্তু তারা ধারণ করে নেয় মোদী সরকার। আমি মনে করি তারা পরবর্তীতে এই সাফারিংসটা এই মোদী সরকারের হবে, এটা আমার বিশ্বাস। কারণ এই বাংলাদেশের উপর সে অনিজ্যভাবে শুধু হাসিনাকে খুশি করতে গিয়ে এবং হাসিনার অপকর্মের সায় দিতে গিয়ে সে এই বাংলাদেশের উপর আপনি দেখেন ইসকন বা হিন্দুদের উপর আসলে যদি কিছু হতো, কোথায় এদেশে দেখেছেন হিন্দুদের কোনো তাদের উপর যে কোনো মানে অত্যাচার হচ্ছে কোথাও প্রতিবাদ দেখেছেন আপনি? আমরা তো দেখছি না। আমরা তো হিন্দু বৌদ্ধ সংখ্যালঘু এই শব্দটাই তো আমি ব্যক্তিগত বলতে নারাজ। ওর হিন্দু সম্প্রদায় সবাই বাংলাদেশি, সবাই আমরা বাংলাদেশি এবং আমাদের পাশে যেরকম ওরা থাকে, আমরা তো এই দেশের বসবাসযোগ্য আমি মনে করি একটা উৎকৃষ্ট একটা দেশ, একটা এক্সাম্পল নিতে পারে পৃথিবীতে, একটা সম্প্রীতির একটা দেশ। এই দেশকে যেভাবে একটা ব্র্যান্ডিং করতে চাচ্ছে এদেশে হিন্দু সম্প্রদায়ের উপর একটা নির্যাতন, আমি বিশ্বাস করি এদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষও বিশ্বাস করে না। সুতরাং আজকে যে ফাঁদে বাংলাদেশকে আনস্টেবল করতে চাচ্ছে, আমি মনে করি আগামীতে এই সরকার মোদী সরকার এর ফাঁদে নিজেই পড়বে।